নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আজকে থেকে আমি ক্লাস ইলেভেনের অ্যাকাউন্টেন্সির ক্লাস শুরু করছি। সেমিস্টার 1 শুরু করছি। আর যারা ক্লাস 12-এ পড়ো তাদেরও শুরু করব। তোমাদের একটা জিনিস বলে রাখছি যে এখানে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রত্যেকটার আলোচনা করা হবে এবং সাথে এমসিকিউ দিয়ে দেওয়া হবে। যেহেতু তোমাদের প্রথম পরীক্ষাগুলো এমসিকিউতে হবে, সেই জন্য তোমাদের আমি এমসিকিউগুলো তোমাদের অ্যান্সার সহ দিয়ে দেবো। বিভিন্ন ধরনের ভালো বই মার্কেটে পাওয়া যায়, সেই মার্কেটে পাওয়া যাওয়া বইগুলো তোমরা ব্যবহার করতে পারো। থিওরি বই রয়েছে, প্রবলেমসের বই রয়েছে, বসু দাস, বসু দত্ত, দে দত্ত, এই বইগুলো খুব ভালো। বিভিন্ন বছর ধরে এই বইগুলো আমরা দেখছি মানুষ ব্যবহার করছে এবং খুব সফলভাবে খুব ভালো রয়েছে। তবে এদের যে অ্যান্সারগুলো করা রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, সেগুলো তো ভালো রয়েছে। যখন আমরা দেখি যখন এমসিকিউ রয়েছে বা এসিকিউ রয়েছে, সেগুলো কিন্তু ব্যাখ্যা একটু করে দিলে খুব ভালো হতো। এমনিতে খুবই ভালো বই, যে কোনো বই তোমরা ব্যবহার করতে পারো। আর অনুশীলনী যেগুলো রয়েছে সেগুলোর আমি ব্যাখ্যা সহ এমসিকিউ তোমাদের দিয়ে দেবো, আর প্রতিটা অধ্যায়ে আমি তোমাদের বুঝিয়েও দেবো। আজকে একটু সিলেবাস নিয়ে আলোচনা হবে এবং যে অধ্যায়টা আমি আজকে করাবো, কমপ্লিট করাবো, এবং তার সাথে তার স্টাডি মেটেরিয়ালটাও দিয়ে দেবো। স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো, সেগুলো তোমরা ভালো করে বাড়িতে পড়বে, সেখান থেকে অবশ্যই আসবে। আর অ্যাকাউন্টেন্সি যে প্রশ্ন, সামান্য কিছু প্রশ্ন পড়ে সাজেশন হিসেবে পরীক্ষায় গেলে হবে না। তোমাদের পড়াটা বুঝতে হবে, বুঝে অ্যান্সার করতে হবে। হয়তো দেখা গেল যে বইতে একরকমের কোশ্চেন রয়েছে, অ্যামাউন্ট চেঞ্জ করে বা অন্যভাবে পরীক্ষায় ঘুরিয়ে এলো, তাই জন্য তোমাদের অবশ্যই চ্যাপ্টারগুলো, প্রতিটা চ্যাপ্টার বুঝতে হবে। এমনকি এমসিকিউগুলো যেগুলো বড় বড় বই রয়েছে আমি বললাম, সেই বইয়ের এমসিকিউগুলো যদি অ্যান্সার করা থাকে, সেই অ্যান্সারের ব্যাখ্যাও তোমাদের বুঝে নিতে হবে। অবশ্যই সেগুলোও আমি বোঝাবো। তো একটু সিলেবাসটা নিয়ে আলোচনা করা যাক। তোমরা স্ক্রিনে দেখো সিলেবাসটা, আমি যেটা আজকে শুরু করছি ক্লাস, সেমিস্টার 1 অ্যাকাউন্টেন্সি। তো অ্যাকাউন্টেন্সিতে দেখো ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেস অ্যাকাউন্টিং রয়েছে, ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস রয়েছে, রিজার্ভ অ্যান্ড প্রভিশন রয়েছে, বিল অফ এক্সচেঞ্জ রয়েছে। ঠিক আছে, এই রয়েছে তোমাদের সিলেবাস। এই চারটে সিলেবাস, যেখানে লিখিত পরীক্ষা হবে 40 নম্বরের, যেখানে দেখো কোশ্চেন পেপারের সব কিছুই তোমাদের বলে দেওয়া হচ্ছে। এখানে সিলেবাসটা দেখবে কোনটা থেকে কি এমসিকিউ আসছে, কি আসবে, সবই সিলেবাসে দেওয়া রয়েছে। আমি অতটা ডেপথে যাচ্ছি না, কারণ সবাই বই কিনেছো, বইয়ের মধ্যে সিলেবাস রয়েছে। তো আজকে আমরা এইটা নিয়ে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় থেকে, যেটা বোঝার সব থেকে উচিত। আমরা ইউনিট 1টা পরে আলোচনা করব, আপাতত এইটা নিয়ে, যেটা নিয়ে ডেবিট ক্রেডিট জিনিসটা রয়েছে, এবং এইটা জানা অ্যাকাউন্টেন্সির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পড়া তো অনেকেই শুরু করে দিয়েছো, যদি কারোর বুঝতে অসুবিধা হয় এই ক্লাসটা অবশ্যই ফলো করো। দেখো এখানে যে সেকেন্ড ইউনিটের সিলেবাসটা রয়েছে, এখানে দেখো ভাউচার অ্যান্ড ট্রানজাকশন রয়েছে, মিনিং অ্যান্ড অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং ইকুয়েশন, রুলস অফ ডেবিট ক্রেডিট, এই জিনিসটা কিন্তু রয়েছে। তো এই জিনিসটা নিয়ে আমাদের আলোচনা হবে, পরবর্তীগুলো প্রত্যেকটা ধরে ধরে তোমাদের আলোচনা করা হবে। প্রথমে আমি ডেবিট ক্রেডিটের রুলস নিয়ে আলোচনা করব এবং একটা পিডিএফ নোটস তোমাদের দিয়ে দেবো, যেটা তোমার বিখ্যাত বিভিন্ন বই রয়েছে, সেই বইয়েরই রয়েছে বসু দাসের, বসু দত্ত, এগুলো যে রয়েছে বইগুলো, সেখান থেকেই কিন্তু অনুশীলনীর কোশ্চেনগুলো তোমাদের অ্যান্সার সমেত দিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা অ্যান্সারের ব্যাখ্যা থাকবে সেখানে। এবং আজকে রুলস অফ ডেবিট ক্রেডিট নিয়ে আলোচনা করছি। তো ডেবিট ক্রেডিট ব্যাপারটা কি রয়েছে, গোল্ডেন রুল অনুযায়ী অ্যাকাউন্টিং অ্যাকচুয়াল তিনটে রুলসের ওপরে নির্ভর করছে: পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট এবং নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, ব্যক্তির নাম, ধরো ধরো রাম অ্যাকাউন্ট, যদু অ্যাকাউন্ট, এরকম একটা ব্যাপার। নমিনাল অ্যাকাউন্ট বলতে নামিক হিসাব, যেটার হয়তো অস্তিত্ব নেই, ছুঁয়ে দেখা যায় না, অথচ সেটা কার্যকর রয়েছে, যেমন স্যালারি। ঠিক আছে, ওয়েজেস, তুমি বলতে পারবে না আমার কাছে কটা স্যালারি রয়েছে, আমার কাছে 10টা স্যালারি রয়েছে, এরকম না, স্যালারি, ওয়েজেস, এরকম ব্যাপার। রিয়েল অ্যাকাউন্ট বলতে সম্পত্তির হিসাব, যে কোনো সম্পত্তি, ঘরের যে কোনো সম্পত্তি তুমি ধরো, ব্যবসার যে কোনো সম্পত্তি তুমি ধরো, ঘরের না, ব্যবসার নিয়ে আলোচনা হচ্ছে, ব্যবসার যে কোনো সম্পত্তি তোমরা ধরো, ফার্নিচার, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, তারপরে হচ্ছে তোমার কম্পিউটার, যা হোক, ব্যবসার যাবতীয় সম্পত্তি, বিল্ডিং বললাম। ঠিক আছে, কিছু কিছু আছে যেগুলো
একটু আলাদা ধরনের, সেগুলো পরে আলোচনা করা হয়। যেমন গুডউইল, এটা একটি আলাদা ধরনের সম্পত্তি, যাক সেটা নিয়ে পরে আলোচনা করা। প্রথমে দেখো গোল্ডেন রুলে আলোচনা করার জায়গায় যে জিনিসগুলো আমি বললাম সেটা দেখো ভালো করে। 3 ধরনের হিসাব সম্পর্কে আমরা জানতে পারি। ব্যক্তিবাচক হিসাব, যেটাকে পার্সোনাল অ্যাকাউন্ট যেটা বললাম, যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সাথে লেনদেন হয়, ব্যক্তি বা প্রতিষ্ঠানে, যেমন অজয়, বিজয়, রামের দোকান, যদু ট্রেডার্স ইত্যাদি। সম্পত্তিবাচক হিসাব রিয়েল অ্যাকাউন্ট, ব্যবসার সকল সম্পত্তি যা দেখা ও ছোঁয়া যায়, যেমন নগদ টাকা, আসবাবপত্র, মেশিন, দালান ইত্যাদি। কিন্তু একটা জিনিস আমি আগেই বলে দিই, এর মধ্যে গুডউইল কিন্তু ছোঁয়া যায় না, সেই গুডউইলের ব্যাপারটা নিয়ে পরে আলোচনা হবে। নামিক হিসাব, ব্যবসার সকল আয় ব্যয় লাভ, মানে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে আয় লাভ বা খরচ ক্ষতি, ঠিক আছে। আয় হতে পারলে ধরো তুমি ইনকাম, তুমি ডিসকাউন্ট রিসিভ করলে, তুমি বলতে পারো না আমি কটা ডিসকাউন্ট রিসিভ করি, এটাও ছুঁয়ে দেখা যায় না ডিসকাউন্টটা, ঠিক আছে। নমিনাল অ্যাকাউন্ট যেমন আয় লাভের ব্যাপারটা রয়েছে, আয় লাভ। তো ডিসকাউন্ট রিসিপ্ট হলো আয় হলো, ডিসকাউন্ট পে করলে ব্যয় হলো। তো এইগুলো হচ্ছে নমিনাল অ্যাকাউন্টের, বা পারচেস করলে, সেল করলে, এগুলো নমিনাল অ্যাকাউন্ট। তো নমিনাল অ্যাকাউন্ট রয়েছে, সেইগুলো এখানে আমরা আলোচনা করব। এবার দেখো 3টে গোল্ডেন রুলে কি বলা হচ্ছে, সুবর্ণ নিয়ম বা সোনালী সূত্রতে কি বলা হচ্ছে। ব্যক্তিবাচক হিসাবে নিয়ম যে গ্রহীতা সুবিধা প্রাপক, ডেবিট দ্য রিসিভার, দাতা বা সুবিধা প্রদানকারী, ক্রেডিট দ্য গিভার। এবার দেখো এখানে সহজ ব্যাপার হচ্ছে যে গ্রহণ করে, যে ব্যক্তি গ্রহণ করবে, এটা আমরা কি আলোচনা করছি, পার্সোনাল অ্যাকাউন্ট, ব্যক্তিবাচক হিসাবের নিয়ম। তো পার্সোনাল অ্যাকাউন্টে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান রিসিপ্ট করবে সেই ডেবিট, আর যে ব্যক্তি বা প্রতিষ্ঠান দেবে, কোনো পে করবে, তাহলে অবশ্যই সেটা ক্রেডিট হবে। দেখো ভালো করে, ব্যবসা থেকে যদি কোনো ব্যক্তি কিছু পায়, তবে দেখো এখানে একটা এন্ট্রি দেখো, এখানে আমরা কি কি নাম ইউজ করেছি, অজয়, বিজয়, রাম। দেখো এখানে দেখো, ব্যবসা থেকে যদি কোনো ব্যক্তি কিছু পায় তবে অজয়ের হিসাবে ডেবিট হবে। ব্যবসার কাছ থেকে যদি কোনো ব্যক্তি, যেমন বিজয়, কিছু দেয় তবে বিজয়ের হিসাবে ক্রেডিট হবে। যেমন অজয়কে 5,000 টাকা দেওয়া হলো, কে পেল, ব্যবসা কাকে টাকা দিল, অজয়কে টাকা দিল, তো অজয় অ্যাকাউন্টকে আমরা ডেবিট করলাম। সবসময় মনে রাখবে, ব্যবসা কি টাকা পেমেন্ট করছে, ব্যবসা কি টাকা গ্রহণ করছে, ব্যবসার কি সম্পত্তি কিনলো, ব্যবসার কি সম্পত্তি বিক্রয় করলো, এর ওপরে ডিপেন্ড করবে। ব্যবসার মালিকের এখানে কিন্তু সম্পর্ক নেই, এই বিষয়ে পরে আলোচনা করছি। আজকের ভিডিওতে আলোচনা করব ব্যবসা এবং ব্যবসার মালিকের আলাদা সত্তা। তো ব্যবসা কি গ্রহণ করছে, ব্যবসা কাকে টাকা দিচ্ছে, ব্যবসা কার থেকে টাকা গ্রহণ করছে, সেটাই কিন্তু ব্যাপার। তাহলে এখানে ব্যবসা অজয়কে যদি টাকা দিয়ে থাকে, অজয় অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে। বিজয়ের কাছ থেকে 10,000 টাকা পাওয়া গেল, তাহলে ব্যবসায় কত টাকা ঢুকলো, বিজয়ের কাছ থেকে টাকা ঢুকলো, তা বিজয় দিল, তো বিজয়ের কাছ থেকে টাকা চলে যাচ্ছে, তো বিজয় অবশ্যই ক্রেডিট। দেখো রামের কাছে ধারে পণ্য বিক্রয় করা হলো, রামের কাছে ধারে পণ্য বিক্রয় করা হলো। দেখো পণ্য বিক্রয় করা মানে হচ্ছে সেল করছে, সেল হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। কিন্তু কাকে, নমিনাল অ্যাকাউন্ট সবসময় দেখো সেল করলে আয় লাভ দায় ক্রেডিট দিকে যায়, এটা মনে রাখবে, আয় লাভ দায় ক্রেডিট দিকে যায়, খরচ গতি সম্পত্তি ডেবিট দিকে তার গতি, এরকম একটা ব্যাপার রয়েছে। তো আয় হয়েছে, আয় মানে সেল করছো, তো নিশ্চয়ই নমিনাল অ্যাকাউন্ট রয়েছে, সেল করছো, তো সেল সবসময় ক্রেডিট হবে। কিন্তু দেখো রামের কাছে পণ্য বিক্রয় করলে, রাম হচ্ছে গ্রহীতা, তো রাম অবশ্যই ডেবিট হবে। ধারে পণ্য বিক্রয় করছো, তো অবশ্যই পার্টির নাম তোমাদের উল্লেখ করতে হবে। পার্টির নাম তখনই উল্লেখ করতে হয় কখন, যখন ধারে বিক্রয় করা হয়। সাধারণত ধারে বিক্রয় করছে যখন রামের কাছে ধারে বিক্রয় করছে, রাম পাচ্ছে, তাহলে রাম অবশ্যই ডেবিট, এটা পার্সোনাল অ্যাকাউন্ট করা হচ্ছে। এবার দেখো শ্যামের দোকান থেকে ধারে আসবাবপত্র কেনা হলো, শ্যামের দোকান থেকে কার কাছ থেকে কেনা হলো, শ্যামের কাছ থেকে কেনা হলো, ঠিক আছে। শ্যাম হলো দাতা, ধারে করা হচ্ছে, তাই দাতার নাম উল্লেখ করতে হবে। শ্যাম ধারে বিক্রি করছে, শ্যামের কাছ থেকে চলে আসছে, তাহলে শ্যাম হচ্ছে দাতা, শ্যামের তাহলে এখানে ক্রেডিট করা হবে। এবার দেখো সম্পত্তি, রিয়েল অ্যাকাউন্টের আলোচনা করা হচ্ছে। রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট অনুযায়ী যা আসে ডেবিট, যা চলে যায় তা ক্রেডিট। সবসময় মনে রাখবে, ব্যবসায় যদি নতুন সম্পত্তি
আসে, ক্রয় করা হয়, তাহলে অবশ্যই রিয়েল অ্যাকাউন্টটা যে সম্পত্তি ক্রয় করা হবে সেই সম্পত্তি ডেবিট করা হবে। ব্যবসা থেকে কোনো সম্পত্তি যদি চলে যায়, ব্যবসার সম্পত্তি যদি বিক্রয় করা হয়, সম্পত্তি চলে যাচ্ছে, যে সম্পত্তি চলে যাচ্ছে সেই সম্পত্তিকে ক্রেডিট করা হয়। দেখো, ব্যবসায় কোনো সম্পত্তি আসলে তা ডেবিট হবে, ব্যবসা থেকে কোনো সম্পত্তি চলে গেলে তা ক্রেডিট হবে। উদাহরণ দেখো, নগদ টাকায় একটি কম্পিউটার কেনা হলো, নগদ টাকায় একটি কম্পিউটার কেনা হলো। দেখো, একটা অ্যাকাউন্টের দুটো পার্ট, একটা ডেবিট একটা ক্রেডিট। আমরা এখন অ্যাকাউন্ট অনুযায়ী তোমাদের বুঝাচ্ছি, প্রত্যেকটা অ্যাকাউন্টে কোনটা আসছে, কোনটা ডেবিট হবে, কোনটা ক্রেডিট, যে কোনো একটা পক্ষই আমরা তোমাদের বোঝাচ্ছি। পরবর্তীকালে যখন এখানে 15খানা, আজকের ভিডিও 15খানা জার্নাল যখন আমি ট্রানজাকশন যখন বোঝাবো, তখন দুপক্ষই বোঝাবো। এখানে দেখো, ব্যবসায় কি আসছে, কম্পিউটার আসছে, তাহলে কম্পিউটারের হিসাব ডেবিট, কম্পিউটার অ্যাকাউন্ট ডেবিট। ব্যবসা থেকে কি চলে যাচ্ছে, নগদ টাকা চলে যাচ্ছে, নগদ টাকা একটা সম্পত্তি, তাই নগদ টাকা চলে যাচ্ছে মানে নগদ টাকা ক্রেডিট হবে। এখানে দেখো, ভালো করে বোঝো, এখানে নগদ টাকা একটা রিয়েল অ্যাকাউন্ট, কম্পিউটার একটা রিয়েল অ্যাকাউন্ট। সেক্ষেত্রে নগদ টাকায় একটা কম্পিউটার যদি আমরা কিনে থাকি, নগদ টাকাটা চলে যাচ্ছে, রিয়েল অ্যাকাউন্ট অনুযায়ী সম্পত্তি চলে গেলে ডেবিট, ঠিক ক্রেডিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট, এবং সম্পত্তি নতুন ক্রয় করলে বাড়লে অবশ্যই ডেবিট। এক্ষেত্রে নগদ টাকা যদি রিয়েল অ্যাকাউন্ট হয়, সম্পত্তি হয়, নগদ টাকা চলে যাচ্ছে, তাই নগদ টাকা ক্রেডিট। কম্পিউটার ক্রয় করছি, কম্পিউটার বেড়ে যাচ্ছে, সম্পত্তি বাড়ছে, তাহলে কম্পিউটার অ্যাকাউন্ট ডেবিট। দেখো, সম্পত্তি ব্যবসায় কি আসছে, কম্পিউটার আসছে, কম্পিউটার একটা সম্পত্তি, তাই কম্পিউটারকে ডেবিট করা হলো। ব্যবসা থেকে কি চলে যাচ্ছে, নগদ টাকা চলে যাচ্ছে, নগদ টাকা একটা সম্পত্তি বা রিয়েল অ্যাকাউন্ট, তাই সম্পত্তির অ্যাকাউন্ট নগদ টাকাটাকে ক্রেডিট করা হচ্ছে, ক্রেডিট করে দিচ্ছি। একটি পুরনো মেশিন 20,000 টাকায় বিক্রি করা হলো। দেখো, কি বিক্রি করা হলো, মেশিন বিক্রি করা হলো। মেশিন বিক্রি করলে কি হয়, চলে যাচ্ছে, আর 20,000 টাকায় বিক্রি করেছে মানে নগদ টাকা আসছে। এখানে নগদ টাকা মানে ক্যাশ টাকা, একটা রিয়েল অ্যাকাউন্ট, পুরনো মেশিন, মেশিন হচ্ছে একটা সম্পত্তি, সম্পত্তি হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। সম্পত্তি রিয়েল অ্যাকাউন্ট অনুযায়ী কি বলেছি, সম্পত্তি চলে গেলে বিক্রয় করলে ক্রেডিট, আর সম্পত্তি আসলে ডেবিট। এখানে কি চলে যাচ্ছে, পুরনো মেশিন চলে যাচ্ছে, মেশিনারি চলে যাচ্ছে। তো মেশিনারি চলে গেলে রিয়েল অ্যাকাউন্ট অনুযায়ী সম্পত্তি কমে গেলে বা চলে গেলে তাহলে কি হবে, ক্রেডিট, তাহলে মেশিনের হবে ক্রেডিট। আর ডেবিট কি হবে, দেখো, ব্যবসায় কি আসছে, নগদ টাকা, নগদ টাকা যেহেতু সম্পত্তি, সেই জন্য নগদ টাকাকে ডেবিট করছি। ব্যবসা থেকে চলে যাচ্ছে কি, মেশিন চলে যাচ্ছে, তাহলে মেশিনের হিসাবে ক্রেডিট হবে, কারণ মেশিন সম্পত্তি রিয়েল অ্যাকাউন্ট অনুযায়ী চলে গেলে বিক্রয় করলে ক্রেডিট হয়। এবার দেখো, নামিক হিসাব, নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে খরচ আর আয়ের হিসাব, এগুলো থাকে। তাহলে খরচ ক্ষতি ডেবিট দিকে তার গতি, আয় লাভ দায় ক্রেডিট দিকে যায়। তাহলে এখানে দেখো, সমস্ত খরচ ও ক্ষতি ডেবিট হবে, সমস্ত আয় লাভ ক্রেডিট হবে। এটাই হচ্ছে নিয়ম, হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। ডেবিট অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস, সমস্ত হয় লাভ ক্রেডিট, ক্রেডিট অল ইনকামস অ্যান্ড গেইনস। দেখো, আমি একটা কবিতা, তো এটা মনে রাখো, খরচ ক্ষতি নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে খরচ ক্ষতি ডেবিট দিকে তার গতি, আয় লাভ দায় ক্রেডিট দিকে যায়। তো এই জিনিসটা যদি মাথায় রাখি, তাহলে সহজ ব্যবসায় কোনো খরচ হলে সেই খরচ সবসময় ডেবিট হবে, ব্যবসায় কোনো আয় হলে সবসময় ক্রেডিট হবে। খরচ হলে ডেবিট, আয় হলে ক্রেডিট। খরচ ক্ষতি ডেবিট দিকে তার গতি, আয় লাভ দায় ক্রেডিট দিকে যায়। কর্মচারী মধুকে বেতন দেওয়া হলো 5,000 টাকায়। মধুকে বেতন দেওয়া হলো, এখানে বেতন হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, বেতন হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, মানে স্যালারি, স্যালারি হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। কিসের মাধ্যমে দেওয়া হলো, ক্যাশ টাকার মাধ্যমে দেওয়া হলো। দেখো, বেতন হিসাবে ডেবিট হবে। এখানে মধু ব্যক্তি হলেও লেনদেনটির মূল চরিত্র হলো বেতন। সবসময় মনে রাখবে এই জিনিসটা, ছাত্রছাত্রীরা খুবই ভুল করে। দেখো, কর্মচারী মধুকে বেতন দেওয়া হলো, মধু নামে এক কর্মচারীকে বেতন দেওয়া হলো, তাহলে তোমরা বলতেই পারো যে মধুটাও তো এখানে, মধু তো টাকা পাচ্ছে, তাহলে মধুকে ডেবিট করা হলো কেন? কারণ হচ্ছে এখানে মূল যে চরিত্র, এখানে কোনো ব্যক্তি বিশেষ না, মূল চরিত্র কি, বেতন দেওয়া হচ্ছে। মূল ব্যাপারটা গ্রহণ করো, মূল ব্যাপারটা হচ্ছে বেতন দেওয়া হচ্ছে।
তাই মধু অ্যাকাউন্টকে ডেবিট করা হবে না। বেতন যেহেতু দেওয়া হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট অনুযায়ী, খরচ হলেই কি হবে, ডেবিট, বেতন হিসাবে ডেবিট হয়ে হচ্ছে। বারবার বলছি, এখানে মধু ব্যক্তি হলো, লেনদেনটির মূল চরিত্র হলো বেতন নামক খরচ, তাই বেতন দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে কি হবে, বেতনকে ডেবিট করা হলো। ঠিক আছে, এবার দেখো, দোকানে ভাড়া বাবদ 20,000 টাকা পাওয়া গেল। দোকান থেকে কি পাওয়া গেল, ভাড়া। তাহলে ভাড়াটা কি হয়ে যাবে, ডেবিট। সরি, পাওয়া গেল, তো সরি, 2,000 টাকা পাওয়া গেল। পরবর্তী এন্ট্রিতে আসি, দোকানে ভাড়া বাবদ 2,000 টাকা পাওয়া গেল। কি বাবদ পাওয়া গেল, ভাড়া বাবদ পাওয়া গেল। ঠিক আছে, এবার ভাড়া পাওয়াটা কি একটা ইনকাম, তাই আয় সবসময় ক্রেডিট হবে। তাহলে ভাড়া কি হয়ে যাবে, ক্রেডিট হবে। ঠিক আছে, এবার এক নজরে দেখে নাও ডেবিটার হিসাব। ব্যক্তিবাচকের ক্ষেত্রে যে পায়, গ্রহিতা মানে হচ্ছে ডেবিট, যে টাকা পাবে অর্থাৎ গ্রহিতা ডেবিট, রাম শ্যাম যে পাবে, আর যে দেয় সে দাতা। সম্পত্তিবাচক যা আসে ডেবিট, যা চলে যায় ডেবিট, ক্রেডিট। অর্থাৎ রিয়েল অ্যাকাউন্ট বা সম্পত্তিবাচকে যদি কেউ সম্পত্তি কেনে, অ্যাসেট কেনে, তাহলে ডেবিট, যদি বিক্রয় করে ক্রেডিট। নামিক হিসাব, সব খরচ ক্ষতি ডেবিট, সব আয় লাভ ক্রেডিট। তাহলে খরচ ক্ষতি সম্পত্তি, খরচ ক্ষতি ডেবিট দিকে তার গতি, আয় লাভ দেয় ক্রেডিট দিকে যায়। এটা মনে রাখবেন নামিক হিসাবের ক্ষেত্রে। এবার দেখো, ছাত্রছাত্রীদের জন্য পরামর্শ, যে কোনো লেনদেন দেখলে প্রথমে নিজেকে প্রশ্ন করবে যে এই লেনদেন কোন দুটি হিসাব জড়িত। কেন বলছি কোন দুটি হিসাব জড়িত, এটা জানা প্রয়োজন। কারণ দেখো, মধু যে এন্ট্রিটা রয়েছে, কর্মচারী মধুকে বেতন দেওয়া হলো, তাহলে এখানে মধু একটা ব্যাপার রয়েছে। কেন আমরা মধু পার্সোনাল অ্যাকাউন্ট অনুযায়ী কি, যে পাবে সে ডেবিট হবে, কিন্তু এখানে বেতনকে কেন ডেবিট করা হলো, কারণ এটা এর মূল চরিত্র, ট্রানজাকশনের মূল চরিত্রটা হলো বেতন নামক খরচ। তাই তাহলে এইটা কিন্তু মনে রাখা খুবই জরুরি যে এই লেনদেনে কোন দুটি হিসাব জড়িত। এবার যেটা তুমি বের করে নিলে, যে জড়িত হিসাব, সেটা যদি তোমরা বের করে নিতে পারো, তাহলেই এই হিসাব দুটি কোন প্রকৃতির, ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক নাকি নামিক, তাহলেই তোমরা পেয়ে যাবে। যদি আমরা কোনো লেনদেন থেকে যে অ্যাকাউন্টগুলো হবে সেটা জেনে নিতে পারি, এবং সেই অ্যাকাউন্টগুলো কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, এই তিনটে অ্যাকাউন্টের মধ্যে যদি জানতে পেরে যাই, তাহলে এদের সূত্র প্রয়োগ করলেই আমরা ডেবিট ক্রেডিট বার করতে পারবো। তাই এই দুটো প্রশ্ন অবশ্যই মাথায় রাখবে যে চরিত্রটা কোনটা, কোন লেনদেন হলে কোন দুটো হিসাব জড়িত আছে, সেটা অবশ্যই আগে বার করতে হবে। দেখো, এই দুটি প্রশ্নের উত্তর পেলে উত্তরগুলো সূত্রগুলো ব্যবহার করে কোনটি ডেবিট আর কোনটি ক্রেডিট তা সহজেই বার করা যাবে। এবার আমরা আসি 15টা গুরুত্বপূর্ণ, 15খানা গুরুত্বপূর্ণ ট্রানজাকশন নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষায় প্রায় আসে, পরীক্ষায় আসার জন্য না, এগুলো জানতেই হবে। তো প্রথমে দেখো 15টা গুরুত্বপূর্ণ লেনদেন। প্রথমটাই আসি, মূলধন দিয়ে ব্যবসা শুরু করলে, মানে বিজনেস স্টার্টেড উইথ ক্যাপিটাল। তো বিজনেস স্টার্টেড উইথ ক্যাপিটাল, দেখো কি করি আমরা, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল করি, বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ। এবার বিজনেস যদি ফার্নিচার দিয়ে হয়, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, যেটা দিয়ে বিজনেসে যেটা ইনভেস্টমেন্ট হবে। কিন্তু ব্যাপারটা হলো যে কেন এটাকে আমরা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল করব, এটা কিন্তু জানা খুবই জরুরি। সেটা নিয়ে এখন আলোচনা করা যাক। বাকি 14টা রয়েছে, এখানে 15খানা এন্ট্রি আমরা আলোচনা করব। মূলধন দিয়ে ব্যবসা শুরু, স্টার্টেড বিজনেস উইথ ক্যাপিটাল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল বা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, বা যে সম্পত্তি ইনভেস্টমেন্ট করা হবে সেই সম্পত্তির ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। এবার কেন ক্যাপিটালকে ক্রেডিট করা হচ্ছে, ক্যাশকে ডেবিট করা হচ্ছে, এটা কিন্তু জানা খুবই জরুরি, যেটা এখন আমি তোমাদের জানাচ্ছি। দেখো, ধাপ 1, হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর মধ্যে এটি একটি। এই ধারণা অনুযায়ী ব্যবসা এবং তার মালিক দুটি সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র সত্তা, অর্থাৎ বিজনেস এবং বিজনেসের মালিক দুটো আলাদাভাবে গণ্য করতে হবে। নইলে কিন্তু এই যে অ্যাকাউন্টটা আমরা করলাম, স্টার্টেড বিজনেস উইথ ক্যাপিটাল, অনেক কোচিনেই দেখা গেছে যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল এটার আলোচনা না করেই বলে দেওয়া যায় এটা সবসময় এরকমই হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। কিন্তু না, এর কারণ তো আছে, প্রত্যেকটা জিনিসেরই কারণ আছে, কারণ ছাড়া তো এটা হবে না, একটা সায়েন্টিফিক ব্যাপার।
যে রুলস প্রয়োগ করা হচ্ছে সবসময় এটা সায়েন্টিফিক ব্যাপার, আলতু ফালতু তো কোনো ব্যাপার না। তো প্রথমে দেখো এর অর্থ কি। বিজনেস এবং তার মালিক দুটো সম্পূর্ণ পৃথক স্বতন্ত্র সত্তা। তো এর অর্থ হলো আমরা যখন ব্যবসার সাথে হিসাব রাখি তখন আমরা ব্যবসার দৃষ্টিকোণ থেকে সমস্ত লেনদেন বিচার করি। আমি প্রথমেও কিন্তু আলোচনা যখন করছি বলছি ব্যবসায় কোন সম্পত্তি আসছে, ব্যবসার কি খরচ হচ্ছে, ব্যবসার কি আয় হচ্ছে, এরকম ভাবে আমি বলেছিলাম। কেন বলেছিলাম যে ব্যবসার মালিকের না, কারণ ব্যবসার মালিক এবং ব্যবসা দুটো আলাদা এবং স্বতন্ত্র সত্তা। দেখো এখানে দেখো মালিকের ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় না, বিচার করা হয় ব্যবসার দৃষ্টিকোণ থেকে। আমরা যতগুলো ট্রানজাকশন করব, যতগুলো জার্নাল আমরা দেবে পরীক্ষায় করতে দেবে, ট্রানজাকশন দিয়ে জার্নাল লেজার করতে দেবে, সেখানে আমরা মালিকের দৃষ্টিকোণ থেকে না, যেগুলো ব্যবসার দৃষ্টিকোণ সেখান থেকে আমরা আলোচনা করব, তবে কিন্তু সঠিক হবে অ্যান্সারগুলো। কারণ এখানে ড্রয়িং অ্যাকাউন্ট বলেও একটা জিনিস আছে, মালিকের দৃষ্টিকোণ থেকে যা হিসাব হবে সেটা ড্রয়িং অ্যাকাউন্ট হয়ে যাবে। তাই ব্যবসাতে কি টাকা আসছে, ব্যবসা থেকে কোন সম্পত্তি কেনা হচ্ছে বা বিক্রয় করা হচ্ছে, ব্যবসা থেকে কোন খরচ হচ্ছে বা ইনকাম হচ্ছে, সেইগুলোই আমরা বিচার করব। দেখো এই লেনদেনের প্রভাব, যখন একজন মালিক ব্যবসায় টাকা বিনিয়োগ করেন, এই লেনদেন বলতে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল কেন করলাম, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, স্টার্টেড বিজনেস উইথ আদার অ্যাসেটস, তাহলে কি হবে। তো এই এন্ট্রির জন্য দেখো যখন একজন মালিক ব্যবসায় টাকা বিনিয়োগ করেন তখন আমরা এটা ভাবি না যে মালিক নিজের এক পকেট থেকে অন্য পকেটে টাকা রাখছেন, না, মালিক যখন বিজনেসে ইনভেস্ট করছে সেটা বিজনেসেরই টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা মালিকের মনে করছি না যেটা মালিকের টাকা, মালিক যখন তখন তুলে নেবে, ঠিক আছে, এরকম তো হবে না। তো দেখো মালিক নিজের এক পকেট থেকে অন্য পকেটে টাকা রাখছেন, এটা কিন্তু ভাবা হবে না, ভাবা হবে মালিক নামক একজন ব্যক্তি ব্যবসা নামক অন্য একজন ব্যক্তিকে টাকা দিচ্ছেন। ভালো করে দেখো, ব্যবসাটাকে একটা ব্যক্তি সত্তা ধরা হচ্ছে, ব্যবসাটাকে একটা ব্যক্তি সত্তা ধরা হচ্ছে, ব্যবসাকে একটা নিজেকে ব্যক্তি মনে করো, ব্যবসাটাই একটা ব্যক্তি, মালিক যে রয়েছে সে ব্যবসাকে টাকা প্রদান করছে, এইটা ধরে নেবে। এই ধরে নিয়ে কিন্তু ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল হচ্ছে। কিভাবে হচ্ছে দেখো, ধাপ দ্বিতীয়তে আমরা দেখো দুটি প্রভাবিত অ্যাকাউন্টের বিশ্লেষণ। নগদ হিসাব, ক্যাশ ইনভেস্ট করা হচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট এবং মূলধন অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই দুটোই তো রয়েছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। নগদ হিসাব অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্টকে কেন ডেবিট করা হচ্ছে, যুক্তি 1 গোল্ডেন রুল অনুযায়ী। অ্যাকাউন্টের প্রকার, নগদ হিসাব কি, ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, সম্পত্তিবাচক হিসাব বা রিয়েল অ্যাকাউন্ট। নগদ টাকা দৃশ্যমান এবং এর বাস্তব অস্তিত্ব আছে, অর্থাৎ এটা রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট মানে ব্যবসা একটা যদি ব্যক্তি হয়, ব্যবসার কাছে যদি কেউ নগদ টাকা ইনভেস্ট করে, অর্থাৎ ব্যবসা নগদ টাকা পাচ্ছে। ভালো করে বোঝো, মালিক এবং ব্যক্তি ব্যবসা দুটো আলাদা সত্তা যদি হয়, ঠিক আছে, আলাদা সত্তাই আছে, ব্যবসা আলাদা ব্যক্তি ধরে নাও, মালিক একটা আলাদা ব্যক্তি মনে করো। মালিক যখন ব্যবসায় ইনভেস্ট করছে তখন ব্যবসায় কি আসছে, টাকা আসছে, ব্যবসায় টাকা আসছে, অর্থাৎ ক্যাশ টাকা আসছে। ক্যাশ টাকা রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট অনুযায়ী সম্পত্তি আসলে ডেবিট, তাই জন্য ডেবিট করা হলো। দেখো সম্পত্তি এখন যা আসে তা ডেবিট, যা চলে যায় তা ক্রেডিট, সুবর্ণ নিয়ম বা স্বর্ণ নিয়ম বা সোনালী নিয়ম বা গোল্ডেন রুল অনুযায়ী, ঠিক আছে। তাহলে প্রয়োগ কি হচ্ছে, এই লেনদেনে মালিক ব্যবসাকে নগদ টাকা দিচ্ছেন, ফলে ব্যবসার মধ্যে নগদ টাকা আসছে, তাই নিয়ম অনুযায়ী ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করা হচ্ছে, এটা যুক্তি 1। যুক্তি 2 হচ্ছে আধুনিক পদ্ধতি বা হিসাব সমীকরণ, মডার্ন বা আমেরিকান অ্যাপ্রোচ অনুযায়ী যদি আমরা ধরি, অ্যাকাউন্টের প্রকার নগদ হলো ব্যবসার একটি সম্পত্তি। আধুনিক নিয়ম অনুযায়ী হিসাব সমীকরণ নিয়মটি হলো সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয়, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে প্রয়োগ, মালিক টাকা দেওয়ার ব্যবসার মোট নগদ টাকার পরিমাণ অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, তাই নিয়ম অনুযায়ী ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করা হলো। তোমরা সবসময় গোল্ডেন রুলকেই ফলো করবে, যা আসে ডেবিট, যা চলে যায় ক্রেডিট। অর্থাৎ ব্যবসা যদি আলাদা ব্যক্তি হয় এবং মালিক যদি আলাদা ব্যক্তি হয়, মালিক ব্যবসাকে টাকা দিচ্ছে, অর্থাৎ ব্যবসার কাছে টাকা আসছে, বাড়ছে, সম্পত্তি আসছে, সম্পত্তি আসলে ডেবিট, তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল,
এই অংশে স্টার্টেড বিজনেস উইথ ক্যাপিটাল এই অংশে বা স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ এই অংশটায় ক্যাশ যেহেতু আসছে রিয়েল অ্যাকাউন্ট অনুযায়ী আসলে ডেবিট, সেই জন্য আমরা ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করে দিলাম। এইবার আসি আমরা কেন ক্যাপিটাল অ্যাকাউন্ট মূলধন অ্যাকাউন্টকে কেন ক্রেডিট করা হলো। দেখো গোল্ডেন রুল অনুযায়ী অ্যাকাউন্টের প্রকার মূলধনের হিসাব ক্যাপিটাল অ্যাকাউন্ট মালিকের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ এটা ব্যবসার প্রতিনিধিত্ব করছে না, মালিকের প্রতিনিধিত্ব করছে, তাই এটি একটি পার্সোনাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট কার প্রতিনিধিত্ব করছে? মালিকের প্রতিনিধিত্ব করছে। মালিক কি? মালিক হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, তাই ক্যাপিটাল অ্যাকাউন্টটাকেও পার্সোনাল অ্যাকাউন্টই ধরা হবে। আরও নির্দিষ্ট করতে বললে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব, ঠিক আছে, রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট বলা হয় ক্যাপিটাল অ্যাকাউন্টকে। স্বর্ণসূত্র বা সুবর্ণ নিয়ম অনুযায়ী বা গোল্ডেন রুল অনুযায়ী গ্রহীতা ডেবিট, দাতা ক্রেডিট, ঠিক আছে। তাহলে প্রয়োগ, এই লেনদেনে মালিক ব্যবসাকে টাকা দিচ্ছেন, অর্থাৎ ব্যবসার দৃষ্টিকোণ থেকে মালিক হলেন দাতা। ভালো করে দেখো, ব্যবসার দৃষ্টিকোণ থেকে মালিক হলেন দাতা। আমরা যখন পার্সোনাল অ্যাকাউন্ট করেছিলাম বলা হয়েছিল ধরো স্যামের কাছ থেকে 5,000, স্যামের কাছ থেকে 5,000 টাকা পাওয়া হলো, তখন আমরা কি করেছি? স্যামকে ক্রেডিট করেছিলাম, কারণ স্যামের কাছ থেকে আসছে, স্যামের কাছ থেকে চলে আসছে, স্যাম হচ্ছে দাতা। তেমনি এইখানে ক্যাপিটাল যেহেতু ব্যক্তিকে রিপ্রেজেন্টেটিভ একটা পার্সোনাল অ্যাকাউন্ট, এটা মালিকের সাথে সম্পর্কযুক্ত, তাই মালিক অর্থাৎ ক্যাপিটালটা চলে আসছে, মালিক দাতা এক্ষেত্রে, তাই জন্য ক্যাপিটালটাকে ক্রেডিট করা হলো। ক্যাপিটালটাকে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট বলা হচ্ছে কারণ মালিকের সাথে সম্পর্কযুক্ত, মালিকের সাথে রিলেটেড। তাই মালিক যখন কোনো কিছু অন্য একজনকে অর্থাৎ ব্যবসায় ইনভেস্ট করছে, অর্থাৎ ব্যবসাকে টাকা দিয়ে দিচ্ছে, মালিকের কাছ থেকে টাকা চলে যাচ্ছে, তাই পার্সোনাল অনুযায়ী দাতা হচ্ছে ক্রেডিট, তাই দাতা ক্যাপিটাল হচ্ছে ক্রেডিট হয়েছে। এইভাবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল হয়েছে। ভালোভাবে বুঝবে। আবার প্রথম থেকে একটু ঝালিয়ে দিচ্ছি ব্যাপারটা, কেন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। সুবর্ণ নিয়ম অনুযায়ী দেখো, ফার্স্ট হচ্ছে সত্তা, ব্যবসা এবং মালিক দুটো আলাদা সত্তা, অর্থাৎ ব্যবসাকে ধরে নাও একটা ব্যক্তি, মালিক আর একটা ব্যক্তি। যখন বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ হচ্ছে তখন আমরা কি করছি? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল করছি, অর্থাৎ মালিক যখন বিজনেসে টাকা দিচ্ছে, অর্থাৎ বিজনেসের টাকা বাড়ছে, সম্পত্তি আসলে কি হয়ে যায়? সুবর্ণ নিয়ম ডেবিট হয়ে যায়। বিজনেসের কাছে সম্পত্তি আসছে, ক্যাশ টাকা আসছে, তাই ক্যাশ অ্যাকাউন্টে ডেবিট করা হলো। এবার ক্যাপিটালকে কেন ক্রেডিট করা হলো? ক্যাপিটাল একটা রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা মালিকের সাথে সম্পর্কযুক্ত, মালিকের যে মালিককে রিপ্রেজেন্ট করছে, তাই ক্যাপিটালটা ক্রেডিট করা হলো, কারণ মালিকের কাছ থেকে ক্যাপিটাল চলে যাচ্ছে। পার্সোনাল অ্যাকাউন্ট অনুযায়ী দাতা হবে ক্রেডিট, পার্সোনাল অ্যাকাউন্ট অনুযায়ী দাতা হবে ক্রেডিট, তাই ক্যাপিটালকে ক্রেডিট করা হচ্ছে। ভালোভাবে বুঝলে? তাহলে কি হবে এন্ট্রিটা? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। ব্যবসার সম্পত্তি বাড়ছে, তাই ক্যাশকে ডেবিট করা হলো। আর যেহেতু এটা পার্সোনাল অ্যাকাউন্ট, কার পার্সোনাল অ্যাকাউন্ট? মালিকের পার্সোনাল অ্যাকাউন্ট, মালিকের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ক্যাপিটাল, তাই ক্যাপিটালকে ক্রেডিট করছে, কারণ পার্সোনাল অ্যাকাউন্ট অনুযায়ী দাতা হচ্ছে ক্রেডিট। এখানে দাতা মালিককে ক্রেডিট করা হচ্ছে না, টু মালিক অ্যাকাউন্ট করা হচ্ছে না, মালিকের রিপ্রেজেন্টেটিভ হয়ে ক্যাপিটালকে ক্রেডিট করা হচ্ছে। যাই হোক, আশা করি তোমরা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল কেন হলো এটা তোমরা বুঝতে পারলে। এরপরে এন্ট্রিগুলোতে আমরা চলে আসছি। দেখো, পরের এন্ট্রি হচ্ছে ব্যাংক হিসাব খোলা। ব্যাংকে 20,000 টাকা জমা দেওয়া হলো, ব্যাংকে 20,000 টাকা জমা দেওয়া হলো, এক্ষেত্রে ব্যাংকের টাকা বাড়লো, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। দেখো ভালো করে দেখো, ব্যাংকে তোমার এই ব্যাংকে টাকা জমা দেওয়া ব্যাপারটা কি হচ্ছে? ব্যবসার নিজের টাকা, ধরো ঘরে 20,000 টাকা রয়েছে, ক্যাশ টাকা রয়েছে, ব্যাংকে আমি আবার 20,000 টাকা জমা দিলাম। এক্ষেত্রে আমার মোট টাকা কিন্তু কমে যাচ্ছে না, আমার মোট টাকা কমে যাচ্ছে না, আমার ব্যবসার টাকা সেম রয়েছে। ব্যবসা কি করলো? তার 20,000 টাকা ব্যাংকে জমা দিচ্ছে, শুধু জায়গা বদল হচ্ছে, স্থানান্তর হচ্ছে, কন্ট্রা এন্ট্রি যাকে বলে, স্থানান্তর হচ্ছে, আর কোনো কিছুই হচ্ছে না। ব্যবসার মোট টাকার পরিমাণ চেঞ্জ হচ্ছে না,
ক্যাশ টাকা ছিল, ক্যাশ টাকাটা ব্যাংকে জমা দিয়েছো, নিজের টাকা নিজেরই রয়েছে। তাহলে ব্যাংকে যদি টাকা জমা পড়ে, ব্যবসার ব্যাংকের সম্পত্তি বাড়ছে, তাই ডেবিট করা হচ্ছে ব্যাংকে। আর ব্যবসার যে ক্যাশ টাকার পরিমাণ কমে যাচ্ছে, ক্যাশ টাকার পরিমাণ কমে যাওয়াতে এখানে ক্রেডিট করা হচ্ছে ক্যাশকে। এক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্যাশ অ্যাকাউন্ট দুটোই রিয়েল অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংকের টাকা আসছে বলে ব্যাংককে ডেবিট করা হচ্ছে, ক্যাশ টাকা চলে যাচ্ছে বলে ক্যাশ টাকাকে ক্রেডিট করা হচ্ছে। নেক্সট এখানে ন্যারেশনটা তোমরা দেখে নিতে পারো। নগদ পণ্য ক্রয়। পণ্য ক্রয় কি? পারচেস, ক্যাশ পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তো পারচেস করলে কি হয়? পারচেস একমাত্র মনে রাখবে গুডসের ক্ষেত্রেই কিন্তু হবে পারচেস অ্যাকাউন্ট, সেল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট যদি কোনো সম্পত্তি যদি পারচেস করো, তাহলে সম্পত্তির অ্যাকাউন্টকে ডেবিট করা হয়, সেই বিষয়ে আমি পরে আসছি। কিন্তু যদি কোনো গুডস পারচেস করো বা সেল করো, তাহলে গুডস অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট করা হয় না। পারচেস করলে পারচেস অ্যাকাউন্টকে ডেবিট, সেল করলে সেল অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়। মনে রাখবে গুডস পারচেস করা এটা বা গুডস সেল করা এটা নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়বে। তো পারচেস যদি করি, লেখা আছে নগদ 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো, এক্ষেত্রে কি হবে? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। আমি আগেই বলেছি খরচ ক্ষতি সম্পত্তি ডেবিট দিকে তার গতি। তাহলে খরচ করা হচ্ছে, পারচেস করা মানে একটা খরচ করা হচ্ছে, তা খরচ হলে ডেবিট হয়ে গেল। এবার দেখো ক্যাশ টাকায় তুমি পারচেস করেছো, পারচেস করলে তো পারচেস করতে গেলে তোমাকে ক্যাশ টাকা পেমেন্ট করলে, রিয়েল অ্যাকাউন্ট অনুযায়ী ক্যাশ হচ্ছে একটা রিয়েল অ্যাকাউন্ট, আর রিয়েল অ্যাকাউন্ট অনুযায়ী ক্যাশ টাকা চলে যাচ্ছে। তো ক্যাশ টাকা চলে যাওয়া মানে রিয়েল অ্যাকাউন্ট চলে যাওয়া, রিয়েল অ্যাকাউন্ট চলে গেলে রিয়েল অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়, তাই রিয়েল অ্যাকাউন্টকে ক্রেডিট করা হলো। পারচেস যেহেতু খরচা, খরচ ক্ষতি ডেবিট দিকে তার গতি, এটা নমিনাল অ্যাকাউন্টের নিয়ম, তাই জন্য পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হবে। ধারে পণ্য ক্রয়। স্যামের নিকট থেকে 5,000 টাকার পণ্য ক্রয় করা হলো। এক্ষেত্রে দেখো ধারে অনেক সময় একটা সিম্পল একটা এক্সাম্পল দিই। তুমি ধরো কোনো কিছু কিনতে দোকানে গেলে, ক্যাশ টাকা দিলে কিনলে চলে এলো, মালিক তো আর লিখে রাখছে না তোমার নাম। কিন্তু যখনই তুমি ধারে কিছু কেনো, তখনই দেখবে মালিক লিখে রাখে যে এত তারিখে তুই কিনেছিস, তো এই টাকাটা পেমেন্ট করতে হবে, এটা লিখে রেখে দেয়। এই ধারে খাতা করে মানুষে, খাতায় লিখে রেখে দেয় যে অমুক ব্যক্তি কিনেছে। তার মানে কি? ধারে ক্রয় বিক্রয় হলে পার্টির নাম কিন্তু আসবে, পার্টির নাম। এখানে দেখো শ্যামের নিকট থেকে 5,000 টাকার পণ্য ক্রয় করা হলো। ভালো করে বুঝবে, শ্যামের নিকট থেকে পণ্য ক্রয় করা হচ্ছে, ঠিক আছে? আমরা প্রথমে কি বলেছিলাম? পারচেস একটা নমিনাল অ্যাকাউন্ট, পারচেস করলে খরচ হয়, অর্থাৎ পারচেস একটা খরচ তুমি বলতে পারো। তো পারচেস যদি খরচ হয়, তাহলে পারচেস এখানে শ্যামের নিকট থেকে পণ্য ক্রয় করা হলো, তাহলে ক্রয় অর্থাৎ পারচেস করছো একটা হয়ে যাচ্ছে, আরেকটা হচ্ছে শ্যাম, এই জিনিসটা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা দুটো অ্যাকাউন্ট পাচ্ছি। এবার পারচেস করলে সবসময় ডেবিট হবে, কারণ খরচ ক্ষতি ডেবিট দিকে তার গতি। আর শ্যামের কাছ থেকে পণ্য চলে আসছে, শ্যাম হচ্ছে দাতা, যেহেতু এটা ধারে ট্রানজ্যাকশন, পার্টির নাম লেখাটা জরুরি। সবসময় মনে রাখবে ধারে ট্রানজ্যাকশন হলে অবশ্যই যে পার্সোনাল অ্যাকাউন্ট বা যে পার্টিটা রয়েছে সেই পার্টির নাম অবশ্যই জরুরি। পারচেস খরচা, তাই ডেবিট, অলওয়েজ পারচেস ডেবিট করা হচ্ছে। শ্যামের কাছ থেকে পণ্য চলে আসছে, শ্যাম হচ্ছে দাতা, তাই শ্যামকে ক্রেডিট করা হচ্ছে। এই দেখো পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু শ্যাম, বিং গুডস পারচেস ফ্রম শ্যাম অন ক্রেডিট, ঠিক আছে? পারচেস খরচ, খরচ ক্ষতি ডেবিট দিকে তার গতি। শ্যাম দাতা, কার কাছ থেকে কিনছো? শ্যামের কাছ থেকে কিনছো। মনে রাখবে ধারের ক্ষেত্রে, ক্যাশে হলে এটা ক্যাশই করা হতো, কিন্তু ধারের ক্ষেত্রে আগের এন্ট্রিটা ক্যাশে এন্ট্রি হয়েছিল, তাই ক্যাশে করা হয়েছিল, ক্রেডিট করা হয়েছিল। ধারে যেহেতু করছো, ধার মানে এটা ধরো পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টে দাতা সবসময় হয়ে যাবে ক্রেডিট। পরের এন্ট্রি নগদে পণ্য বিক্রয়। এবার নগদে বিক্রয় করছো, বিক্রয় অর্থাৎ সেল অ্যাকাউন্ট। এবার দেখো সেল যদি কোনো কিছু বিক্রয় করো, আয় হবে, আয় লাভ দায় ক্রেডিট দিকে যায়, তাহলে সেল হচ্ছে আয়, নমিনাল অ্যাকাউন্ট অনুযায়ী আয় লাভ দায় ক্রেডিট দিকে যায়। তো আয়, সেলটা তো ক্রেডিট হয়ে যাবে। সবসময় দেখবে গুডস পণ্য বিক্রয় আর সেল হলে
সেল এবং পারচেস অ্যাকাউন্ট হবে পণ্যর ক্ষেত্রে, রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে না। সম্পত্তি যদি ক্রয় বিক্রয় হয় সম্পত্তির অ্যাকাউন্টকে ডেবিট ক্রেডিট করতে হয়, সেটা পরে আসবো। তো এখানে দেখো সেল করা হয়েছে কি পণ্য, পণ্য বিক্রয় করা হচ্ছে, তাহলে একটা সেল অ্যাকাউন্ট হচ্ছে, একটা নগদ হচ্ছে। যেহেতু তুমি পণ্য বিক্রয় করছো তোমার কাছে নিশ্চয়ই নগদ টাকায় বিক্রয় করেছে, যেহেতু নগদ টাকা আসবে, নগদ টাকা আসছে। আর কি করছো সেল, সেল হচ্ছে একটা আয়, আয় লাভ দেয়, ক্রেডিট দিকে যায়, তাই সেল হচ্ছে ক্রেডিট। এবং নগদে বিক্রি করেছে বলে নগদ টাকা আসছে, রিয়েল অ্যাকাউন্টে যা আসে তাই ডেবিট হয়ে যাবে, তাহলে নগদ টাকাটা ডেবিট হচ্ছে আর সেল হচ্ছে ক্রেডিট। দেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল, বিং গুড সোল্ড ফর ক্যাশ। ধারে পণ্য বিক্রয়, ধারে যখনই চলে আসবে তখন মনে রাখবে পার্টির নাম জানাটা খুবই জরুরি। ধারে পণ্য বিক্রয় করছো, বিক্রয় করা মানে হচ্ছে পণ্য বিক্রয় যেহেতু করছো সেটা তো সেল আছে, সেল ছিল সেলই থাকবে। ধারে পণ্য বিক্রয় করছো তাহলে আয় লাভ দেয়, ক্রেডিট দিকে যায়, সেল তো ক্রেডিটই হবে। কিন্তু রামকে ধারে পণ্য বিক্রয় করছো, যেহেতু ধারে পণ্য বিক্রয় করছো তাই অবশ্যই পার্টির নামটা জানা জরুরি। তাই রাম অ্যাকাউন্টকে ডেবিট করা হলো, কারণ মনে রাখবে যখনই আমরা ধারে সেল করছি অর্থাৎ কে পাচ্ছে, রাম পাচ্ছে, রাম হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, তাই পার্সোনাল অ্যাকাউন্টে গ্রহীতা ডেবিট, তাই রাম অ্যাকাউন্ট ডেবিট টু সেল। পরের হচ্ছে বেতন প্রদান, বেতন একটা খরচ প্রদান করছো, বেতন প্রদান করছো মানে হচ্ছে খরচ, কি প্রদান করছো, বেতন প্রদান করছো। তাহলে কর্মচারীকে বেতন যদি প্রদান করো কি প্রদান করছো, খরচ প্রদান করতো, খরচ গতি ডেবিট দিকে তার গতি, তাহলে খরচ যে খরচটা প্রদান করবে সেই খরচটাই ডেবিট হবে। এখানে বেতন হিসাবে খরচ করছো তাহলে বেতন অর্থাৎ স্যালারি অ্যাকাউন্ট ডেবিট হবে। ঠিক আছে, এবার কাকে বেতন প্রদান করছো সেটা তো বড় কথা না, আমি আগেই বলেছি যে এখানে মেইন চরিত্রটা কি, মেইন চরিত্রটা কি ট্রানজাকশানে বেতন দেওয়া নেওয়া। তাহলে বেতন দেওয়া নেওয়া যদি হয় বেতনের ওপর ডিপেন্ড করবে, কর্মচারীর ওপর ডিপেন্ড না, কর্মচারী অ্যাকাউন্টকে ডেবিট করব না, কাকে প্রদান করা হচ্ছে সেটার কথা না, মেইন চরিত্র হচ্ছে বেতন প্রদান করা হচ্ছে। তাই বেতনটা হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, কিসের মাধ্যমে, টাকার মাধ্যমে, ক্যাশ টাকা বা চেকের মাধ্যমে প্রদান করা হচ্ছে তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট বা ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট বা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে। বেতন যদি প্রদান করি খরচা হয়, খরচ ক্ষতি ডেবিট দিকে তার গতি নমিনাল অ্যাকাউন্ট অনুযায়ী। আর বেতন প্রদান করা হচ্ছে ক্যাশ টাকায় বা ব্যাংকে বা ক্যাশ টাকার মাধ্যমে, ক্যাশ টাকা চলে যাচ্ছে রিয়েল অ্যাকাউন্ট অনুযায়ী, সম্পত্তি চলে গেলে ক্রেডিট, তাই ক্যাশ টাকা চলে যাচ্ছে, বেতন যখনই প্রদান করছো ক্যাশ টাকা চলে যাচ্ছে তো ক্যাশ টাকা ক্রেডিট। বেতন যখন প্রদান করছো বেতন নমিনাল অ্যাকাউন্ট, বেতন খরচ ক্ষতি তাই ডেবিট দিকে তার গতি, তাই স্যালারি অ্যাকাউন্টকে ডেবিট করছি, ক্যাশ অ্যাকাউন্টকে ক্রেডিট করছি। ভাড়া প্রদান, দেখো ভাড়া প্রদান রয়েছে, দোকানের ভাড়া 3000 টাকা প্রদান করছো, কি প্রদান করছো, ভাড়া প্রদান করছো। ভাড়া একটা খরচ, আর খরচ মানে হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে খরচ ক্ষতি ডেবিট দিকে তার গতি, তাই খরচ হচ্ছে ডেবিট। কিসের মাধ্যমে প্রদান করছো, চেকের মাধ্যমে প্রদান করছো, চেকের ট্রানজাকশন ব্যাংকের মাধ্যমে হয় তাই চেক অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয় না, ব্যাংকে ক্রেডিট করা হয়। তাহলে ব্যাংকের মাধ্যমে প্রদান করছো, ব্যাংকের টাকা কমে যাচ্ছে অর্থাৎ সম্পত্তি কমে যাচ্ছে, সম্পত্তি কমে গেলে রিয়েল অ্যাকাউন্টে ক্রেডিট করা হয় তাই ব্যাংককে ক্রেডিট করা হলো। তাহলে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, এই যে ভাড়া ইংরাজি রেন্ট হয়ে গেল। নগদে সম্পত্তি ক্রয়, এখানে ভালো করে বোঝো খুব গুরুত্বপূর্ণ ট্রানজাকশান। নগদে যখন আমরা পণ্য ক্রয় করেছি আমরা কি লিখেছিলাম, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, সেটা পণ্য ক্রয়ের ক্ষেত্রে পারচেস এবং সেল অ্যাকাউন্ট হয়। নগদে যখন সম্পত্তি ক্রয় বিক্রয় হবে সম্পত্তির ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সম্পত্তির অ্যাকাউন্টকে ডেবিট ক্রেডিট করতে হয়। এক্ষেত্রে দেখো অফিসের জন্য 25,000 টাকার একটি কম্পিউটার কেনা হলো, কি কেনা হলো, কোন সম্পত্তি কেনা হলো, কম্পিউটার কেনা হলো, অর্থাৎ অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্টও বলতে পারো। তো কম্পিউটার কেনা হলো কিসের মাধ্যমে কেনা হলো, ক্যাশের মাধ্যমে কেনা হলো। তাহলে রিয়েল অ্যাকাউন্ট অনুযায়ী ক্যাশ এবং কম্পিউটার দুটোই রিয়েল অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট যদি কম্পিউটার যদি কেনো তোমাকে ক্যাশ টাকা পে করেছো তাহলে সম্পত্তি অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্ট কমে যাচ্ছে চলে যাচ্ছে, তাহলে রিয়েল অ্যাকাউন্ট অনুযায়ী এটা ডেবিট। আর কম্পিউটার একটা সম্পত্তি,
কম্পিউটার যেহেতু এটা সম্পত্তি, রিয়েল অ্যাকাউন্ট অনুযায়ী সম্পত্তি আসলে ডেবিট, অর্থাৎ কম্পিউটার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এক্ষেত্রে একটা জিনিস তোমাদের বলে রাখি, কম্পিউটারকে তোমরা অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশও করতে পারো, টাইপরাইটার, কম্পিউটার, এরকম জিনিসগুলো অফিস ইকুইপমেন্ট হিসেবেও আসতে পারে, লিখতে পারো। দেনাদারের কাছ থেকে টাকা প্রাপ্তি, যদি তুমি কাউকে কোনো কিছু মানে ধারে বিক্রয় করে থাকো, তাদের থেকে তুমি টাকা পাচ্ছ মানে ক্যাশ পাচ্ছ। ক্যাশ কি? রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টে সম্পত্তি আসলে কি হয়, সেই সম্পত্তির অ্যাকাউন্টকে আমরা ডেবিট করি। ক্যাশ যেহেতু আসছে তাই ক্যাশ অ্যাকাউন্টকে আমরা ডেবিট করে দিলাম। এবার দেখো কার কাছ থেকে টাকা পাচ্ছ? রামের কাছ থেকে টাকা পাচ্ছ। রাম কি? পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে দাতাকে কে দিচ্ছে তোমাকে টাকা? রাম দিচ্ছে, রাম হচ্ছে দাতা, তাই রাম ক্রেডিট করা হলো। পরে হচ্ছে 11 নম্বর, পাওনাদারকে পরিশোধ করা হলো। টাকা পরিশোধ করছো তুমি, যে পায় তোমার কাছ থেকে তাকে টাকা পরিশোধ করছো। এবার দেখো কাকে পরিশোধ করছো? শ্যামকে পরিশোধ করছো। শ্যাম হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে গ্রহীতা ডেবিট, শ্যাম এখানে টাকা গ্রহণ করছে, তাহলে শ্যামকে ডেবিট করলাম। এবং ক্যাশ টাকা পরিশোধ করছো, ক্যাশ টাকা দিয়ে ক্যাশ টাকা চলে যাচ্ছে, ক্যাশ টাকা চলে যাচ্ছে। রিয়েল অ্যাকাউন্ট অনুযায়ী সম্পত্তি চলে যাওয়া মানে কি? ডেবিট, ক্রেডিট। তাহলে এখানে ক্যাশ টাকা চলে যাচ্ছে, সম্পত্তি চলে যাচ্ছে, তার মানে এটা ক্রেডিট হবে, অর্থাৎ স্যাম অ্যাকাউন্ট ডেবিট, স্যামস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কমিশন প্রাপ্তি, প্রাপ্তি অর্থাৎ রিসিভ করছো, কমিশন রিসিভ করছো, অর্থাৎ ব্যবসার আয় হচ্ছে, আয় লাভ দায় ক্রেডিট দিকে যায়। কি করছো? কোনটা তোমরা কোন জিনিসটা রিসিভ করছো? কমিশন রিসিভ করছো। কমিশন আয় আমি তো বললাম নমিনাল অ্যাকাউন্ট অনুযায়ী আয় লাভ দায় ক্রেডিট দিকে যায়, আয় লাভ দায় ক্রেডিট দিকে যায়। তো কমিশন, কমিশন হচ্ছে আয়, তো কমিশন যদি রিসিভ করো, আয় যদি হয়, তো কমিশন কি হয়ে যাবে? ক্রেডিট। এবার কমিশন কিসের মাধ্যমে পাচ্ছ? ক্যাশ টাকার মাধ্যমে হয়তো পাচ্ছ, লেখা আছে 1000 টাকা পেয়েছো, তাহলে ক্যাশ টাকা পেয়েছো। ক্যাশ টাকা কি? রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টে আসলে পরে কি হয়? ডেবিট, তাহলে ক্যাশ টাকা আসছে, ক্যাশ টাকা ডেবিট, তাহলে এখানে কি লিখবো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভড অ্যাকাউন্ট। মালিক কর্তৃক উত্তোলন, দেখো ব্যবসার টাকা মালিক তুলে নিয়েছে, ঠিক আছে, মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে টাকা তুলেছে, ব্যক্তিগত প্রয়োজনে। সবসময় মনে রাখবে ব্যবসা ইনভেস্ট করলে যেমন ক্যাপিটাল ক্রেডিট হয়, তেমনি মালিক যদি ব্যবসা থেকে টাকা তুলে নেয় ক্যাপিটালকে ডেবিট হওয়া উচিত। কিন্তু না, এই যে মালিক যখন ব্যবসা থেকে টাকা উত্তোলন করে নেয় তাকে বলে ড্রয়িং, সেটা ড্রয়িং অ্যাকাউন্টে যাবে। মালিক ব্যবসার উদ্দেশ্যে যদি টাকা তোলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে টাকা তুলে নেওয়া মানে ক্যাপিটালকে উত্তোলন করে নেওয়া। ক্যাপিটালকে উত্তোলন করে নেওয়া মানে হচ্ছে ড্রয়িং, ঠিক আছে। এটা একটা ক্ষতিও ধরে নিতে পারো, ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উল্টো, ঠিক আছে। এইবার দেখো ড্রয়িং যে জিনিসটা রয়েছে, আমি আগেই বলেছি ক্যাপিটাল রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, মালিককে রিপ্রেজেন্ট করে, মালিকের কাছ থেকে চলে যাচ্ছে বলে ক্যাপিটাল ক্রেডিট হচ্ছে। এবার মালিকের ব্যবসার টাকা মালিক তুলে নিচ্ছে পার্সোনাল ইউজের জন্য, মালিকের কাছে টাকা আসছে, তাই মালিকের কাছে দেখো টাকা যদি আসে তো ড্রয়িং অ্যাকাউন্টকে ডেবিট। মালিক যদি ব্যক্তিগত উদ্দেশ্যে টাকা তুলে নেয় তাকে বলে ড্রয়িং। তাহলে ড্রয়িং যদি হয় তাহলে মালিকের কাছে টাকা আসছে, এটাও একটা রিপ্রেজেন্টেটিভ বলতে পারো। তো এই ড্রয়িং হিসাবে যদি টাকা আসে তাহলে ড্রয়িং একটা খরচ তুমি বলতে পারো, বা এটা অ্যাকচুয়ালি এটাও রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে ড্রয়িং যদি হয় তাহলে মালিকের কাছে টাকা আসছে, তো ড্রয়িং ডেবিট। এবং ক্যাশ টাকা, বিজনেসের ক্যাশ টাকা কমে যাচ্ছে, তাহলে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ক্যাশ টাকা যেহেতু কমে যাচ্ছে তাহলে অবশ্যই ক্যাশ অ্যাকাউন্টকে ক্রেডিট করা উচিত। এবং বিজনেসের থেকে টাকা তুলে নিচ্ছে, ড্র করছে টাকা, ড্রয়িং অ্যাকাউন্ট। বিজনেসের টাকা উত্তোলন করাকে ড্রয়িং বলা হয়, রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। তো ড্রয়িং যদি হয় মালিকের কাছে টাকা যাচ্ছে, তো ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এটা একটা সিম্পল ভাবে, সহজভাবে একটা ট্রিকেও বলতে পারো। বিজনেসের টাকা তুলে নিচ্ছে, বিজনেস থেকে খরচা হয়ে যাচ্ছে, বিজনেসের টাকা কমে যাচ্ছে, খরচ ধরতে পারো, সেই হিসাবেও অনেকে করে ড্রয়িংকে। কিন্তু এটা রিপ্রেজেন্টেটিভ, ক্যাপিটালের উল্টো। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করলে যেমন হয় তার ঠিক উল্টোটাই হবে ড্রয়িং, ঠিক আছে।
ব্যাংক থেকে অফিসের জন্য টাকা উত্তোলন, দেখো অফিসের জন্য টাকা উত্তোলন করাচ্ছে, ব্যক্তিগত উদ্দেশ্যে না। ব্যাংকে ধরো 20,000 টাকা রয়েছে, তুমি 20,000 টাকা তুললে অফিসে আনলে, তোমার মোট টাকার পরিমাণ তো কমছে না, মোট যা ছিল তাই আছে, ব্যবসার টাকা তো কমছে না। অফিসের উদ্দেশ্যে নেওয়া কোনো টাকাই ড্রয়িং হবে না, ব্যবসার উদ্দেশ্যে নিলে কি বলে পার্সোনাল উদ্দেশ্যে নিলে তবে। এবার দেখো অফিসের প্রয়োজনে যদি ব্যাংক থেকে 5,000 টাকা উত্তোলন করা হয়, তার মানে কি ব্যাংক একটা রিয়েল অ্যাকাউন্ট আর ক্যাশ অ্যাকাউন্ট একটা রিয়েল অ্যাকাউন্ট, ব্যাংক থেকে রিয়েল অ্যাকাউন্ট কমে যাচ্ছে, ব্যাংকের টাকা কমে যাচ্ছে, ব্যাংক থেকে টাকা তুলছে, তো ব্যাংক অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করে দিচ্ছি এবং ক্যাশ টাকা আবার বিজনেসে চলে আসছে, বিজনেসের ক্যাশ টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে। তো এরকম কন্ট্রা এন্ট্রির ক্ষেত্রে ব্যাংক ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক হবে। বিজ্ঞাপন বাবদ খরচ, যে কোনো খরচ ডেবিট হবে, খরচ ক্ষতি ডেবিট দিকে তার গতি। বিজ্ঞাপন বাবদ যদি খরচ হয় অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট যদি খরচ হয় তো অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে, যে কোনো খরচ ডেবিট। কিসের মাধ্যমে প্রদান করছে, ক্যাশের মাধ্যমে প্রদান করলে টু ক্যাশ হবে, কারণ ক্যাশ টাকা খরচা করলে তো ক্যাশ টাকা কমবে বা ব্যাংকের টাকা কমবে, যেটাই কমুক সেটা ক্রেডিট হবে। এখানে ক্যাশে কমেছে, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট করেছি, আর ক্যাশ কমেছে, ক্যাশ অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করলাম। এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ 15টি ট্রানজাকশন নিয়ে আলোচনা করা হলো। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা অবশ্যই বাকি অ্যাকাউন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব, বাকি ট্রানজাকশন নিয়ে, বাকি চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব, সেখানে আরও ক্লিয়ার হয়ে যাবে। আর আমি বলেছিলাম যে আমি কিছু নোটস দেবো তোমাদের, নোটসের যেগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ তার ব্যাখ্যা সহ আমি একটা পিডিএফ করেছি ভালো বই দিয়ে। আমি আগেই বলেছি বসু দত্ত, বসু দাস এগুলো কিন্তু খুব ভালো বই, দে দত্ত এগুলো ভালো বই রয়েছে, বসু নায়ক এগুলো ভালো, এগুলো ইউজ করতে পারো, পরীক্ষায় প্রচুর কমন পাবে। তো সেই বইয়ের অনুশীলনীর যে উত্তর দেওয়া আছে সেখানে তো ব্যাখ্যা করা নেই, সেইগুলো ব্যাখ্যা সমেত তোমাদের আমি অ্যান্সার দেবো। আজকের পিডিএফটার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকো। আর প্রথম সেমিস্টারের সাজেশন আমি অবশ্যই দেবো, আগে তো ব্যাপারগুলো বোঝো, কারণ কমার্স নিয়ে পড়ছো, এখানে সাজেশনের গুরুত্বটা কম রয়েছে, বোঝার গুরুত্বটা বেশি রয়েছে। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নমস্কার।